বিমানবন্দরে দাঁড়িয়ে আছে আশরাফ চৌধুরী। আজকে তার এমডি স্যার 25 বছর পর লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে পা রাখতেছে। আশরাফ চৌধুরী হাতে ফুল নিয়ে অপেক্ষা করছে মিন্টুর জন্য। এমন সময় মিন্টু একটা ট্রলি নিয়ে বাইরে আসলো। তার চারপাশে কয়েকজন বডিগার্ড। আশরাফ চৌধুরীর কাছে এসে মিন্টু দাঁড়াতেই আশরাফ চৌধুরী মিন্টুর গলায় মালা পরিয়ে দিল আর বলতে লাগলো, স্যার, আপনি প্রায় 25 বছর পর লন্ডন থেকে দেশের মাটিতে পা রাখলেন। আপনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলাম। আপনি আমার সাথে আসেন। ওই যে ওইখানে গাড়ি রাখা আছে। বডিগার্ড, লাগেজগুলো নিয়ে গাড়িতে রেখে দাও। আর আশরাফ চৌধুরী, আমি গাড়ি দিয়ে আসবো না। আপনি গাড়ি নিয়ে এবং বডিগার্ডদের নিয়ে চলে যান বাড়িতে। স্যার, আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব, কি করব, কখন আপনাদের সাথে কথা বলবো, আমি এখন এসব আপনাদেরকে বলতে পারবো না। সময় হলে আমি আপনাদেরকে বলে দিব। আপনাদেরকে এখন যেটা বলেছি সেটা করেন। এত বেশি কথা বলেন কেন? আপনি জানেন না আমি এত বেশি কথা শুনতে পারি না? সরি স্যার, আর এমন হবে না। আপনি যেভাবে বললেন সেভাবেই হবে। মিন্টু তার ফোন হাতে নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে চলে আসলো মেন রাস্তায়। এসে দেখে রাস্তাগুলো অনেক যানজট লেগে আছে। এটা দেখে মিন্টু একটু সামনে হেঁটে একটা বাসে উঠে পড়ল। গন্তব্য চৌধুরী বাড়ি। বেশ কিছুক্ষণের মধ্যে জ্যাম ছেড়ে দিতেই গাড়ি চলতে লাগলো উত্তরার দিকে। প্রায় 45 মিনিট পর চলে আসলো উত্তরা 3 নম্বর সেক্টরে। মিন্টু একটা হোটেলে এসে তার জামা কাপড় এবং অন্যান্য জিনিস সব চেঞ্জ করে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে রওনা দিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো চৌধুরী বাড়িতে। রিক্সাওয়ালা টাকাটা দিয়ে চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়াতেই দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি এখানে কি করেন? কাউকে প্রয়োজন নেই কি? ভাই, আমি এখানে এসেছি চাকরির জন্য। গত 3 দিন আগে চৌধুরী সাহেবের সাথে আমি কথা বলে রেখেছি। বলেন যে গ্রাম থেকে মিন্টু এসেছে, তাহলে উনি বলবে আমাকে ভিতরে যাওয়ার জন্য। আচ্ছা, আপনি এখানে 2 মিনিট দাঁড়ান, আমি ভেতর থেকে জিজ্ঞেস করে আসছি। ভেতর থেকে অনুমতি না দিলে আমি আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারি না। অনুমতি ছাড়া আমি কিছু করতে পারি না। দারোয়ান চলে আসলো বাড়ির ভিতরে। সোফায় বসে আছে চৌধুরী সাহেব, তার মেয়ে নীলা চৌধুরী এবং তার বড় ছেলে সৈয়দ চৌধুরী। দারোয়ান চৌধুরী সাহেবের সামনে এসে বলতে লাগলো, স্যার, মিন্টু নামে একটা ছেলে এসেছে গ্রাম থেকে, বলছে যে আপনার সাথে 3 দিন আগে কথা বলেছে, এই বাড়িতে নাকি চাকরি করবে। তাকে কি বাড়ির ভেতরে নিয়ে আসবো? হ্যাঁ, তাকে বাড়ির ভিতরে নিয়ে আসো। এরপর তাকে কি কি কাজ করতে হবে আমি তাকে সব কিছু বলে দিতেছি। দারোয়ান চলে আসলো বাইরে। মিন্টুকে বাড়ির ভিতরে নিয়ে এসে চৌধুরী সাহেবের সামনে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল দারোয়ান। এদিকে মিন্টু দাঁড়িয়ে আছে। এমন সময় চৌধুরী সাহেব বলতে লাগলো, মিন্টু, তুমি আমার বড় মেয়ে নীলার ড্রাইভার হিসাবে চাকরি করবে। তোমাকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে বেতন দিব। পারবে তো চাকরি করতে? জি স্যার, পারবো। আপনি যা যা বলবেন আমি সব কিছুই করতে পারবো। যদি বলেন এই পুরো বাড়িতে কাজ করার জন্য, তাহলে আমি এই পুরো বাড়িতে কাজ করতে রাজি আছি। পুরো বাড়িতে কাজ করার প্রয়োজন নেই। যখন যেটার প্রয়োজন হবে আমরা তোমাকে বলবো, তুমি না হয় কাজ করে দিবে। আব্বু, আমাদের বাড়িতে তো অনেক লোকজন ছিল, তুমি কেন এই লোকটাকে চাকরি দিলে? আবার অযথা টাকা নষ্ট করলে। গরিব মানুষ দেখলে তুমি প্রতিবার এই রকমই করো। নীলা, মিন্টু আমাকে আরও কয়েক মাস আগে বলে রেখেছিল, আর তোর ড্রাইভার সে চলে যাবে, সে আর এ চাকরি করবে না। এটার জন্য আমি মিন্টুকে এই বাড়িতে নিয়ে এসেছি। সুপ্রিয়া, মিন্টুকে ড্রাইভারের রুমটা দেখিয়ে দিয়ে আসো। মিন্টু, তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নাও। গ্রাম থেকে এসেছ। ঠিক আছে স্যার, আমি ফ্রেশ হয়ে বিশ্রাম করতেছি। আপনাদের যদি কিছু লাগে তাহলে আমাকে জানাবেন, আমি সাথে সাথে আপনাদের সামনে হাজির হব। আচ্ছা, তুমি যাও তাহলে এখন। মিন্টু চলে আসলো এখান থেকে বাইরে। সোফিয়া মিন্টুকে ড্রাইভারের রুমটা দেখিয়ে দিতেই মিন্টু ড্রাইভারের রুমে চলে আসলো।
সুফিয়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি এখানে চাকরি করার জন্য এসেছেন নাকি মরার জন্য এসেছেন? কেন আপু, হঠাৎ আপনি এই কথা বললেন কেন? আমি তো এইখানে চাকরি করার জন্য এসেছি। ওরা নতুন কাউকে পেলে মেরে ফেলে নাকি? না ভাইয়া, ওরা নতুন কাউকে পেলে মেরে ফেলে না, কিন্তু ওরা মাসে এসে টাকা তো দিবে। এতটা পরিশ্রম করাবে আপনাকে দিয়ে যা আপনি নিজে থেকেও কল্পনা করতে পারবেন না। আর বড় ম্যাডাম মানে আপনি যা ড্রাইভার, উনি তো কী বলবো, আপনি থাকেন কয়েকটা দিন, পরে বুঝতে পারবেন। এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে। আপনার সাথে কথা বলতে দেখলে আবার আমাকে বকা দিবে। এই বলে সুফিয়া চলে গেল মিন্টুর রুম থেকে। এইদিকে মিন্টু ফ্রেশ হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে পাখাটা চালু করে বসে আছে। ব্যাগ থেকে তার জামাকাপড় এবং ফোনটা বের করে দিতেই দেখতে পেল আশরাফ চৌধুরীর অনেকগুলো মিসড কল। মিন্টু আশরাফ চৌধুরীকে মেসেজ দিয়ে বলতে লাগলো, আপনাকে আমি লন্ডনে থাকা অবস্থায় বলেছিলাম না যে আমি যেখানেই থাকবো সেখানেই ভালো থাকবো। আপনি আমাকে বেশি ফোন দিবেন না। যখন বেশি প্রয়োজন হবে বা কোনো বড় প্রজেক্টের কাজ হবে তখন আমাকে ফোন দিবেন। এর আগে কেন আমাকে ফোন দিয়েছেন? আর কখনো ফোন দিবেন না। দরকার পড়লে মেসেজ দিবেন, আমি আপনার মেসেজে রিপ্লাই দিব। এই বলে মিন্টু তার ফোনটা বন্ধ করে রেখে দিল। বেশ কিছুক্ষণ পর দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল মিন্টু। দরজা খুলতেই দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে। মিন্টুকে দেখে নীলা বলতে লাগলো, আপনি তাড়াতাড়ি গাড়িতে আসেন, আমি এখন বাহিরে বের হব। আর আপনি ঢাকা শহরের সকল রাস্তাঘাট চেনেন নাকি? না ম্যাডাম, আমি ঢাকা শহরের সকল রাস্তাঘাট চিনি না। তবে আপনি যদি একবার আমাকে দেখিয়ে দেন তাহলে আমি সকল জায়গা চিনতে পারবো। আমি দেখিয়ে দিতে পারবো না। আর তোমার স্মার্টফোন নেই নাকি? না ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের হাতে স্মার্টফোন মানায় না। এটার জন্য আমি স্মার্টফোন কিনি নাই। যদি প্রয়োজন হয় তাহলে আমি স্মার্টফোন কিনব। হ্যাঁ, সামনের মাসের মধ্যে আপনি একটা স্মার্টফোন কিনে নেবেন। আব্বু বেতন দিলে আপনাকে। আর আমার মনে হয় না আপনি 1 মাসের বেশি এইখানে থাকতে পারবেন। ম্যাডাম, আমি 1 মাসের বেশি থাকতে পারি নাকি থাকতে পারি না এটা না হয় পরে দেখা যাবে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাড়িটা বের করেন গ্যারেজ থেকে। আর এই নেন গাড়ির চাবি। এইখানে 3টা গাড়ির চাবি আছে, আপনি কালো গাড়িটা বের করবেন এখন। এই বলেই নীলা চলে আসলো বাড়ির ভিতরে। এদিকে মিন্টু চলে আসলো গ্যারেজে। কাল গাড়িটা বের করে বসে আছে গাড়ির ভিতর। এমন সময় নীলা আসলো মিন্টুর গাড়ির দরজা খুলে দিতেই মিন্টু গাড়ির ভেতরে বসে পড়ল। মিন্টু পুরো গাড়িটা চেক করে দেখে গাড়ির ভেতরে লোকেশন সেট করা আছে। মিন্টু নীলাকে আবারও উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, কোথায় যেতে হবে বলেন। গাড়িতে যেহেতু লোকেশন সেট করা আছে, আমি না হয় লোকেশন অনুযায়ী যাই। এই জায়গায় চলো, ওইখানে একটা পার্ক আছে, ওই পার্কের সামনে দাঁড় করাবে গাড়ি। ঠিক আছে ম্যাডাম। এই বলে মিন্টু গাড়িতে জায়গাটার নাম লিখে লোকেশন বের করে যেতে লাগলো ওইখানে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো। মিন্টু গাড়িটা পার্কের সামনে দাঁড় করাতেই নীলা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই ড্রাইভার, ভিতরে 500 টাকা আছে। ওই টাকাটা নিয়ে দোকান থেকে আমার জন্য আইসক্রিম কিনে আনো। 5টা আইসক্রিম কিনে আনবে এবং বাকি যেই টাকা থাকবে ওই টাকা আবার ড্রয়ারের ভিতরে রেখে দিবে। ঠিক আছে ম্যাডাম, আপনি ভিতরে যান, আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য আইসক্রিম নিয়ে আসতেছি। নীলা চলে গেল পার্কের ভিতরে। এদিকে মিন্টু দোকানে এসে আইসক্রিম নিয়ে চলে আসলো নীলার কাছে। এসে দেখে কয়েকটা মেয়ে বসে আছে। হঠাৎ একটা মেয়ে মিন্টুকে দেখে বলে উঠল, এই নীলা, এই ছেলেটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগতেছে। আজকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে এখন। এই ছেলেটাকে আমি বিমানবন্দর থেকে বের হতে দেখেছি। তার সাথে কয়েকজন বডিগার্ড এবং বিখ্যাত বিজনেসম্যান MMS এর কোম্পানির ম্যানেজার ছিল এবং এই ছেলের চারপাশে অনেক বডিগার্ড ছিল। নীলার বান্ধবী নিঝুমের কথা শুনে নীলা হাসতে লাগলো আর বলতে লাগলো, আরে নীলা, এটা হচ্ছে গ্রামের খ্যাত। আবু এই ছেলেকে গ্রাম থেকে নিয়ে এসেছে আর তুই বলতেছিস খ্যাত
বিজনেসম্যান এমএমএস এর ম্যানেজার এই ছেলেকে নিয়ে এসেছে? আমি যেটা দেখেছি সেটাই বলেছি তোকে। এখন তুই আমার কথা বিশ্বাস করতে পারিস, আর না বিশ্বাস করলে তো কোনো কিছুই করার নেই। আর তুই কখনো আমাদের কথা বিশ্বাস করিস নাই, এখন এটা বলে কি হবে? এটাও তুই বিশ্বাস করবি না আমার জানা। নিঝুম, তুই যেহেতু জানিস নীলা আমাদের কোনো কথা বিশ্বাস করে না, তাহলে আমরা বলতে যাব কেন বল? নীলা, তুই তো চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। তুই কি কখনো এমএমএস কোম্পানির এমডিকে দেখেছিস? আমি কেন? আমার আব্বু, আমার বড় ভাই এবং এই বাংলাদেশের কেউই দেখে নাই এই এমএমএস কোম্পানির এমডিকে। বাংলাদেশের টপ বিজনেসম্যান এবং লন্ডনের টপ বিজনেসম্যান এই এমএমএস কোম্পানি। বলতে গেলে এক কথায় সে এখনও কারোর সামনে আসে নাই। তবে আমি একটা নিউজ শুনেছি, এমএমএস এই কোম্পানির মালিকের বয়স মাত্র 31 বছর। তাহলে তো খুব ভালোই। যদি একবার তার দেখা পাই তাহলে তার সাথে রিলেশন করার চেষ্টা করব। যদি তাকে পটিয়ে সটিয়ে বিয়ে করে ফেলতে পারি তাহলে তো আমি বিখ্যাত বিজনেসম্যান এমএমএস কোম্পানির মালিকের বউ হয়ে যাব। ইয়াহু! নীলা এবং তার বান্ধবীরা এই সকল কথা বলতেছে, এদিকে মিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছে। এমন সময় নীলা মিন্টুর দিকে পড়তেই নীলা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস? যা গাড়িতে গিয়ে বসে থাক। তোর তো আবার ফোন নেই। গাড়িতে একটা বাটন ফোন রাখা আছে, ওইটা তোর কাছে সবসময় রাখিস। আমি ফোন দিলে সাথে সাথে চলে আসবি। ঠিক আছে ম্যাডাম, আমাকে ডাক দিলেই আমি চলে আসবো। এই বলে মিন্টু হাঁটতে হাঁটতে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু খেয়াল করলো একটা বাচ্চা মেয়ে রাস্তার মাঝখানে এসে বসে আছে। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি আসতে লাগলো। এটা দেখে মিন্টু তাড়াতাড়ি করে গাড়ির দরজাটা খুলে এক দৌড়ে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তা থেকে সরে গেল। এটা দেখে আশেপাশের সকল লোকেরা জড়ো হয়ে গেল মিন্টুর কাছে। রাস্তার পাশে এত লোক দেখে নিঝুম নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নীলা, ওই দেখ রাস্তায় কি যেন হয়েছে, সবাই একসাথে জড়ো হয়ে আছে। চল তো গিয়ে দেখে আসি কি হয়েছে। হ্যাঁ চল গিয়ে দেখে আসি কি হয়েছে ওইখানে। এই বলে সবাই চলে আসলো রাস্তার পাশে। এসে দেখে মিন্টুর কোলে একটা বাবু নিয়ে বসে আছে এবং সবাই এটা দেখে ঘিরে দাঁড়িয়ে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা এই ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেটার কোলে তো সামান্য একটা বাচ্চা মেয়ে। সে কি এই মেয়েটাকে চুরি করার জন্য নিয়ে যাচ্ছিল নাকি? আপনারা এভাবে ঘিরে ধরেছেন যে? না ম্যাডাম, এই ছেলেটা এই ছোট বাচ্চা মেয়েটাকে বাঁচিয়েছে। যদি এই ছেলেটা সময় মতো এই মেয়েটাকে কোলে না নিয়ে রাস্তা থেকে সরে আসতো তাহলে এই মেয়েটা আজকে গাড়ির নিচে পড়ে মারা যাইতো। সবাই এইসব কথা বলছে। এমন সময় বাচ্চা মেয়েটার মা দৌড়ে এসে মেয়েটাকে কোলে নিয়ে কান্না করতে লাগলো। মিন্টুকে ধন্যবাদ দিয়ে মেয়েটার মা চলে গেল এখান থেকে। সবাই আস্তে আস্তে ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু গাড়িতে এসে বসে আছে। এমন সময় নীলা এসে গাড়ির ভেতর বসে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার মিন্টু, আপনি আমার গাড়ির ড্রাইভার, এটা ভুলে যাবেন না। আর সামান্য একটা বাচ্চা মেয়েকে বাঁচিয়েছেন, এটার জন্য তো খুশি হওয়ার দরকার নেই। আমি থাকলে আমি নিজেও বাঁচাতাম। নীলার কথা শুনে মিন্টুর মুখটা কালো হয়ে গেল। মিন্টু চুপচাপ গাড়ির সিটে বসে আছে। বেশ কিছুক্ষণ পর নীলা আবার বলতে লাগলো, কি ব্যাপার, বসে আছেন কেন? তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমাকে বাড়ি নিয়ে যান। আর সন্ধ্যাবেলায় রেডি থাকবেন। আমি বাড়ির বাহিরে বের হব। এমনও হতে পারে রাতে 1টা 2টা বা 3টার সময় বাড়িতে আসতে পারি। আপনাকে সারা রাত আমার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার জন্য গাড়িতে বসে সারা রাত অপেক্ষা করতে পারবো। এখন তাহলে বাসার দিকে যাই। এই বলে মিন্টু গাড়ি চালিয়ে চলে আসলো চৌধুরী বাড়িতে। নীলা গাড়ি থেকে নেমে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে মিন্টু গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে চলে আসলো তার রুমে।
বিছানায় শুয়ে গা এলিয়ে দিতেই যেই ঘুমাতে যাবে এমন সময় সুফিয়া এসে বলতে লাগলো, ভাইয়া আপনাকে চৌধুরী সাহেব ডাকতেছে, বলছে যে এক্ষুনি যাওয়ার জন্য, আপনার সাথে কি যেন কথা বলবে। আচ্ছা আপু, আপনি যান, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। স্যারকে গিয়ে বলবেন ফ্রেশ হয়ে আসতেছে উনি। ঠিক আছে। সুফিয়া চলে আসলো বাড়ির ভিতরে। চৌধুরী সাহেবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার মিন্টু ভাইয়া তো মাত্র এসেছে, উনি ফ্রেশ হয়ে আসছে। ঠিক আছে, তুমি গিয়ে রান্না বান্না সেরে ফেরো, রাত্রে আবার আমাকে পার্টিতে যেতে হবে। আজকে এমএনএস কোম্পানির এমডি এসেছে বাংলাদেশে, তার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। মিন্টু বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে চৌধুরী সাহেবের মুখে এই কথা শুনে চুপচাপ চলে আসলো চৌধুরী সাহেবের সামনে আর বলতে লাগলো, স্যার আপনি কি আমাকে ডেকেছেন নাকি? কিছু কি জরুরি প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, জরুরি প্রয়োজন আছে। আজকে সন্ধ্যার সময় তুমি আমাকে এমএমএস কোম্পানির সামনে নামিয়ে দিয়ে আসবে। আজকে এমএমএস কোম্পানির মালিক আসবে লন্ডন থেকে। ঠিক আছে স্যার, তবে নীলা ম্যাম বললো যে ওনাকে সন্ধ্যার সময় কোথায় যেন নিয়ে যেতে হবে। আপনি যদি নীলা ম্যামের সাথে একটু কথা বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তুমি যাও তোমার রুমে, আমি নীলার সাথে কথা বলে জানিয়ে দিতেছি। তোমার ফোন নাম্বার দিয়ে যাও। স্যার আমার তো বাটন ফোন, আপনি আমাকে ফোন দিলে আমার নাম্বারে কল দিতে হবে। আমার তো আর স্মার্টফোন নেই যে আপনার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলবো। তুমি তোমার রুমে গিয়ে দেখবে ড্রয়ারের ভিতরে একটা স্মার্টফোন রাখা আছে। ওই স্মার্টফোন তুমি ব্যবহার করবে। ওই স্মার্টফোনের নাম্বার আমার কাছে আছে, আমি তোমাকে ফোন দেব। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই, গিয়ে একটু রেস্ট নিই, রাতে আবারও আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই বলেই মিন্টু চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে টেবিলের নিচে থেকে তার ফোনটা বের করে চালু করে আশরাফ চৌধুরীকে মেসেজের মাধ্যমে বলতে লাগলো, আশরাফ চৌধুরী, আমি আজকে রাতে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। আপনি এক কাজ করেন, তাদেরকে বলেন আগামী সপ্তাহে রাত 3টার দিকে একটা মিটিং হবে, ওই মিটিংয়ে আমি থাকবো। স্যার হঠাৎ আপনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন? আমরা তো সকলকেই ইনভাইট করে দিয়েছিলাম আর সবাইকে বলেও দিয়েছি রাত 2টার পর থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। আপনি প্রায় 25 বছর পর দেশে এসেছেন। প্লিজ স্যার, আমার একটা অনুরোধ রাখেন, প্লিজ আজকে রাতের মিটিংটা জয়েন করেন। আপনি যদি মিটিংয়ে জয়েন না করতে পারেন তাহলে অনেক অনেক কথা বলবে যে এমএমএস কোম্পানির মালিকের কথার কোনো ঠিক নেই। ঠিক আছে, আপনি সবাইকে বলে দিবেন রাত 2টার সময় মিটিংয়ে জয়েন করার জন্য। এর আগে যাতে কেউ মিটিংয়ে জয়েন না করি, তাহলে আমি আসতে পারবো। ঠিক আছে স্যার, আমি আপনাকে কিছুক্ষণ পর জানিয়ে দিচ্ছি সবাইকে বলে। মিন্টু বিছানায় শুয়ে শুয়ে ফোনের সাউন্ড একেবারে কমিয়ে রিলস দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ রিলস দেখার পর আশরাফ চৌধুরীর মেসেজ আসলো, স্যার আমি সবাইকে বলে দিয়েছি, সবাই বলেছে যে রাত 3টার সময় ওইখানে জয়েন করবে। আপনি 3টা বা 3টা বাজে 10 মিনিট আগেই চলে আসবেন। ঠিক আছে, আর একটা কথা, আমাকে আপনি ফোন দিয়ে পাবেন না। আমি রাত 3টার মধ্যে জয়েন করব। কীভাবে জয়েন করব আমি আপনাকে বলে দিতেছি। আপনি সব দারোয়ানকে বলে রাখবেন MMS1 এইটা যে বলবে তাকে যাতে ভিতরে ঢুকতে দেয়। আর এমনিতে আপনি যাদেরকে ইনভাইট করেছেন তারা সবাই এমনিতেই ভিতরে ঢুকবে। আমি একেবারে সাধারণ পোশাকে পরে ভিতরে ঢুকবো। ওরা হয়তো আমাকে আটকাতে পারে, আটকালে আমি এটা বললে যাতে আমাকে ভিতরে ঢুকতে দেয় আপনি বলে দেবেন। স্যার আপনি হঠাৎ এইরকম করছেন, কিছুই বুঝছি না। আপনি তো আপনার মুখে কাউকে দেখবেন না বললেন, কিন্তু আপনি হঠাৎই এইরকম করছেন কেন? আর আপনি কোথায় আছেন একটু বলবেন? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, আমি কোথায় আছি, কি করতেছি এসব আমাকে জিজ্ঞাসা করবেন না। এসব আমার একদম পছন্দ না। বারবার এক কথা আমি বলা পছন্দ করি না। এই বলেই মিন্টু ফোনটা আবারও বন্ধ করে টেবিলের ভেতরে রেখে দিল। এমনভাবে রেখে দিয়েছে যাতে কেউ খুঁজেও পাবে না। মিন্টু বিছানায় শুয়ে আছে।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। মিন্টু চলে আসলো চৌধুরী বাড়ির ভিতরে। চৌধুরী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আপনি না বলেছেন MMS কোম্পানিতে যাবেন, আপনি তো এখনো রেডি হন নাই। এখন যাব না, রাত 2টার দিকে বের হব। যাইতে যাইতে 1 ঘন্টা লাগবে। 3টার সময় ভিতরে থাকতে হবে আমাদেরকে। তুমি রাত 2টার সময় চলে আসবে কিন্তু বাড়ির ভিতরে। ওনার জন্য কিছু নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনি নীলা ম্যাডামকে ডাক দেন। উনি কোথায় যাবে ওনাকে নামিয়ে দিয়ে না হয় চলে আসবো। আমাকে কোথাও নামিয়ে দিয়ে আসতে হবে না। আমি রাত 2টার সময় আব্বুর সাথে MMS কোম্পানিতে যাব। যেহেতু MMS কোম্পানির মালিক আসতেছে, তাকে তো এক নজর দেখতেই হবে। এত বড় কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক তিনি। তাকে যদি এক পলক না দেখি তাহলে তো লজ্জার বিষয়। তুমি এক কাজ করো, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। রাত 1টার সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এই বলেই মিন্টু চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো। রাত প্রায় 1:12। এমন সময় মিন্টুর ফোনের অ্যালার্ম বেজে উঠল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির ভিতরে এসে সুফিয়াকে বলতেই সুফিয়া মিন্টুকে খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতেই মিন্টু সুফিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে তো দেখলাম সারাদিন কাজ করেন, ঘুমান কখন? এখন তো রাত 1টা বেজে গেছে, ঘুমাবেন না নাকি? হ্যাঁ ঘুমাবো ম্যাডাম, আর স্যার বের হয়ে গেছে, একটু ঘুমাবে। ওনারা বের হলে তো আমি ঘুমাতে পারি না, দরজা লাগিয়ে এরপর ঘুমাতে হয় আমাকে। আর ম্যাডাম তো আছে প্রতিদিন রাত 1টা 2টা 3টে, এমনও দিন আছে 4টা বাজে বাড়িতে ফিরে। ওনার জন্য আর ঘুমাতে পারি না। ও আচ্ছা, এত রাত অবধি উনি বাইরে কি করে? ওনার বয়ফ্রেন্ড আছে নাকি যে বাইরে এত রাত অবধি আড্ডা দেয়? এত কিছু আর আমাকে বলবেন উনি? আমি হচ্ছে এই বাড়ির কাজের লোক, আর উনি হচ্ছে এই বাড়ির মালিক। আমি কোথায় আর উনি কোথায়? মিন্টু কথা বলছে এমন সময় নীলা এসে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার মিন্টু, আপনি যে এখানে বসে গল্প করতেছেন সুপিয়ার সাথে, আপনাকে কি বলা হয়েছিল সন্ধ্যাবেলায়? সরি ম্যাডাম, আসলে খাওয়া দাওয়া শেষ করে মাত্র এখানে এসে বসলাম তো, তাই আর কি একটু সুফিয়া আপুর সাথে গল্প করছিলাম। আমি এখন যাইতেছি। এই বলে মিন্টু চলে আসলো গ্যারেজের ভিতরে। সাদা গাড়িটা বের করে বাইরে বসে আছে মিন্টু। বেশ কিছুক্ষণ পর চৌধুরী সাহেব এবং নীলা চৌধুরী চলে আসলো বাইরে। মিন্টু ড্রাইভিং সিট থেকে নেমে গাড়ির দরজা খুলে দিতেই দুজন ভেতরে বসে পড়ল। এদিকে মিন্টু আগে থেকে লোকেশন ঠিক করে রেখেছিল। মিন্টু ড্রাইভ করে যেতে লাগলো MMS কোম্পানির দিকে। অন্যদিকে, আবু, উনি তো লন্ডনে ছিল, উনি কি বিয়ে করেছে? আমার অনেক দিন ধরে এই প্রশ্নটা মনে বারবার খোঁচা দিচ্ছিল। তোমাকে জিজ্ঞেস করব ভাবছিলাম, কিন্তু তুমি তো বাসায় থাকো না, তাই আর জিজ্ঞেস করতে পারি নাই। আমার যতটুকু জানা আছে ততটুকু থেকে বলতে পারতেছি উনি এখনো বিয়ে করে নাই। তবে বাংলাদেশে এসেছে, হয়তো বিয়ে করে ফেলবে। ও আচ্ছা। চৌধুরী সাহেব এবং নীলা দুজন কথা বলতেছে। এদিকে মিন্টু ড্রাইভিং সিটে বসে তাদের কথা শুনছে এবং গাড়ি চালাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু চলে আসলো MMS কোম্পানির সামনে। দুজন গাড়ি থেকে নেমে নীলা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুই এইখান থেকে কোথাও যাবি না। আর গাড়িটা ওই যে ওইখানে মনে হয় পার্কিংয়ের জায়গা আছে, ভিতরে পার্কিং করে রেখে দে। আমরা যখন তখন চলে আসতে পারি। অনুষ্ঠান শেষ হলে চলে আসবো। তুই গাড়ির ভিতরে বসে থাকবে কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ির ভিতরে বসে থাকবো, গাড়ি থেকে কোথাও যাব না। আপনারা যেতে পারেন নিশ্চিন্তে, আমি গাড়িটা পার্কিং করে রাখতেছি। এই বলে মিন্টু গাড়িটা পার্কিং করে সবাই যখন ভিতরে চলে গেছে, এমন সময় মিন্টু যে ভিতরে যেতে যাবে, দারোয়ান মিন্টুকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই ছেলে, ভেতরে কোথায় যাইতেছো? আর তোমার পোশাকের এই অবস্থা কেন? আমার পোশাকের এই অবস্থা কেন এটা আপনার জানতে হবে না MMS1।
এটা বলতেই দারোয়ান মিন্টুর সামনে থেকে 2 হাত সরে গিয়ে মিন্টুকে সালাম দিয়ে বলতে লাগলো, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। ম্যানেজার স্যার বলেছে আপনি যদি আসেন তাহলে আপনাকে বলতাম ওই দিক দিয়ে আপনিও যাওয়ার জন্য। ঠিক আছে, আর আমার ফেস একমাত্র তোমরা দেখেছো, আর কেউ দেখে নাই। আশা করি তোমরা কাউকে বলবে না। আমরা কাউকে বলবো না। আমাদের জীবন সার্থক হয়েছে আপনার মুখ দেখেই। গত 25 বছর ধরে এই অফিসে চাকরি করছি, কিন্তু আপনাকে কখনো দেখি নাই বা আপনার পিক কখনো দেখি নাই। মিন্টু আর কিছু না বলে ওইখান থেকে পেছনের গেট দিয়ে চলে আসলো উপরে। ম্যানেজারের কেবিনের ভিতরে প্রবেশ করতেই ম্যানেজার দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আপনার জন্য সকল কাপড় চোপড় রেডি করে রেখেছি, আপনি একটু ওই রুমে গিয়ে রেডি হয়ে আসবেন। মিন্টু ড্রেস চেঞ্জ করে মুখে একটা জোকারের মাস্ক পরে চলে আসলো স্টেজে। মিন্টুকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। এদিকে মিন্টু হাতে মাইক নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই অ্যাম রিয়েলি সরি। আসলে আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, এটার জন্য এত রাতে মিটিংটা বসে আছি। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না স্যার, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এইখান থেকে বের হওয়ার সময় আপনার মুখটা যাতে আমরা দেখতে পারি, প্লিজ স্যার, এই রিকোয়েস্টটা রাখবেন আপনি। আই অ্যাম সরি, আমি আপনাদের এই রিকোয়েস্টটা রাখতে পারলাম না। আমার যখন ইচ্ছা হবে তখন আমি আপনাদের সামনে এসে দাঁড়াবো, তখন আপনারা আমার মুখ দেখতে পারবেন। এর আগে আপনারা আমার মুখ দেখতে পারবেন না। সবাই সবার চেয়ারে বসে পড়ল। মিন্টু সবাইকে উদ্দেশ্য করে আরও অনেক কথা বলতে লাগলো। অন্যদিকে সকল বিজনেসম্যানের মেয়েরা মিন্টুর দিকে তাকিয়ে আছে। এদিকে মিন্টু তার কথা চালিয়ে যেতে লাগলো। কোনো মেয়ের দিকে নজর দিতেছে না। দীর্ঘ 35 মিনিট কথা বলার পর মিন্টু শেষ কথা বলতে লাগলো, সবাই শুনেন, আপনাদেরকে বলতেছি, আমি এইখান থেকে বের হয়ে যাওয়ার পর ঠিক 30 মিনিট পর আপনারা বের হবেন। আর আশরাফ সাহেব, আপনি সবাইকে খাবার দিয়ে দেন। বডিগার্ড, তোমরা সবাই খাবার দিয়ে দাও। স্যার, আপনি খাওয়া দাওয়া করে যান। আমি এখন খাওয়া দাওয়া করব না, আপনি অফিসটা খুব ভালো করে দেখে শুনে রাখবেন। আপনার উপরে ভরসা করে এই অফিসে চলাচল করি। এই বলে মিন্টু ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি চলে আসলো গাড়িতে। গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে ড্রাইভিং সিটে বসে আছে। দীর্ঘ 30 মিনিট পর সবাই খাওয়া দাওয়া করে এক এক করে বাইরে বের হতে লাগলো। এদিকে নীলা আর চৌধুরী সাহেব গাড়িতে এসে বসতেই মিন্টু গাড়িটা স্টার্ট দিয়ে যেতে লাগলো। নীলা গাড়ির ভিতর থেকে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, এমএমএস কোম্পানির মালিককে দেখে তো মনে হচ্ছে সে এখনো 25 বছরের যুবক। তবে তার মুখ দেখতে পারি নাই। মুখ দেখতে পাইলে তো আরো অনেক ভালো হতো। তার মুখ দেখতে পাস নাই তো কি হয়েছে, তার স্মরণ পেয়েছি, সেটাই অনেক। দীর্ঘ 25 বছর পর তিনি এখানে এসেছে, আমার তো ভাবতে অবাক লাগতেছে। আজকে আমরা সকল বিজনেসম্যানরা তাকে এক নজর হলেও দেখতে পাচ্ছি। 2 বাপ মেয়ে কথা বলতেছে। এদিকে মিন্টু চুপচাপ গাড়ি চালিয়ে চলে আসলো বাসায়। 2 জন গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে মিন্টু গাড়িটা গ্যারেজে রেখে তার রুমে এসে দরজাটা হালকাভাবে লাগিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল হতেই নীলা এসে মিন্টুকে ডাকতে লাগলো। এত সকালে নীলার ডাক শুনে মিন্টু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলতে লাগলো, কি হয়েছে ম্যাডাম, আপনি এত সকাল সকাল আমাকে ডাকতেছেন? সকাল সকাল ডাকবো না তো কি করব? দেওয়ালের দিকে একবার দেখেছো কি লেখা আছে? সকালবেলায় কে কি করে কোথায় কোথায় যায় সব কিছু লেখা আছে। মিন্টু দেওয়ালের দিকে তাকিয়ে দেখে সত্যি সব কিছু লেখা আছে। এটা দেখে মিন্টু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমি সত্যিই এটা খেয়াল করি নাই। আপনি কোথায় যাবেন, একটু গাড়িতে গিয়ে বসেন, আমি মুখে পানির ছিটে দিয়ে আসতেছি। নীলা গাড়িতে গিয়ে বসে পড়ল। এদিকে মিন্টু মুখে পানি ছিটা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো গাড়িতে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো বাইরে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো একটা পার্কে।
এসে দেখে এখানে অনেক মেয়েরা জগিং করছে। মিন্টু গাড়িটা দাঁড় করাতেই নীলা গাড়ি থেকে নেমে পার্কের ভিতর চলে গেল। এদিকে মিন্টু গাড়ির সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে চৌধুরী সাহেব কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে চৌধুরী সাহেব বলতে লাগলো, মিন্টু তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, আমাকে অফিসে দিয়ে আসবে কিছুক্ষণ পর। স্যার, আমি তো ম্যাডামকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। এখন যদি আমি ম্যাডামকে এখানে রেখে চলে যাই তাহলে তো ম্যাডাম আমাকে বকাবকি করবে। তুমি বাড়ির সামনে 7:30 থাকবে, আর নীলা পার্কে 8:25 পর্যন্ত থাকবে। তুমি আমাকে অফিসে দিয়ে এসে তারপর তাকে দিয়ে আসতে পারবে। ঠিক আছে স্যার, আমি আপনার দেওয়া টাইমে চলে আসবো। এই বলে মিন্টু আর কিছুক্ষণ থেকে চলে আসলো বাসায়। এসে দেখে চৌধুরী সাহেব রেডি হয়ে বসে আছে। চৌধুরী সাহেবকে গাড়িতে ওঠাতেই মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নীলা বলতে লাগলো, কিরে, তুই গাড়ি নিয়ে কোথায় গিয়েছিস? তোকে না বলেছিলাম এখানে থাকার জন্য? ম্যাডাম, আমি আপনার আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে আসার জন্য বাড়িতে গিয়েছিলাম। এখন আপনার আব্বুকে নিয়ে অফিসের দিকে যাইতেছি। আপনি জগিং করতে থাকেন, আমি তাড়াতাড়ি চলে আসবো। তোকে 15 মিনিট সময় দিলাম। এই 15 মিনিটের মধ্যে পার্কের সামনে যাতে গাড়ি দেখতে পাই। এই বলে নীলা কলটা কেটে দিল। এদিকে মিন্টু তাড়াতাড়ি করে ড্রাইভ করে চৌধুরী সাহেবকে তার অফিসে নামিয়ে দিয়ে আবারও চলে আসলো পার্কের সামনে। এসে দেখে বাইরে নীলা দাঁড়িয়ে আছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। আজকের মতো তোকে মাফ করে দিলাম, অন্যদিন যাতে এই ভুল আর না হয়, মনে রাখিস সেটা। এই বলে নীলা গাড়িতে উঠে পড়ল। এদিকে মিন্টু গাড়িতে উঠে ড্রাইভ করতে করতে চলে আসলো বাসায়। নীলা গাড়ি থেকে নেমে সোজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় সুফিয়া এসে বলতে লাগলো, ভাইয়া, আপনি এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নেন, আর খাবারের প্লেট এখানে রেখে দিন, আমি পরে নিয়ে যাব। এখন যদি খাবার না খান তাহলে সারাদিন মনে হয় আপনার কপালে ভাতটুকুও জুটবে না। হঠাৎ এই কথা বলতেছেন কেন? আমার কপালে সারাদিনে একটা ভাত জুটবে না কেন? আমি কি করেছি এমন যে আমার কপালে ভাত জুটবে না? এটা হয় না, আপনি সারাদিন থেকে এরপর দেখতে পারবেন। খাওয়া দাওয়া করে নেন, ম্যাডাম আবার চলে আসবে। সুফিয়া খাবার দিয়ে চলে গেল আবার বাড়ির ভিতরে। এদিকে মিন্টু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসতেই দেখতে পেল নীলা বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। নীলাকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, ম্যাডাম, এখন গাড়িটা বের করব, কালোটা নাকি সাদাটা? সাদা গাড়িটা বের করো, আর যেখানে যাবে তাড়াতাড়ি যাবে। এত আস্তে আস্তে গাড়ি চালালে চলবে নাকি? ম্যাডাম, আপনি যদি বলেন 100 গিয়ারে গাড়ি চালানোর জন্য, আমি 100 গিয়ারে গাড়ি চালাতে পারবো, কিন্তু আশেপাশে অনেক গাড়ি থাকবে, এটার জন্য আমি এত জোরে চালাতে পারবো না। আমি অন্য মানুষের ক্ষতি করতে পারবো না। বাহ, ভালো মানুষ, অন্য মানুষের ক্ষতি করতে পারবে না। যাক, তোর কথা শুনে খুশি হলাম। এখন তাড়াতাড়ি কলেজের দিকে চল, 9টা বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। মিন্টু তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে আসলো কলেজে। নীলা গাড়ি থেকে নেমে চলে গেল কলেজের ভিতরে। এদিকে মিন্টু গাড়ির ভিতর থেকে নেমে বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই যে ভাইয়া, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। আপনি গতকালকে রাতে MMS কোম্পানিতে গিয়েছিলেন না? হ্যাঁ, কালকে তো আমি ওই কোম্পানিতে গিয়েছিলাম আমার স্যার ম্যাডামকে নিয়ে। হয়তো আপনি ওইখানে আমাকে দেখেছেন। হতেও পারে, আবার নাও হতে পারে। আপনি কি কারো বাসায় চাকরি করেন নাকি? হ্যাঁ, আমি চৌধুরী বাড়িতে ড্রাইভিংয়ের চাকরি করি। আর কিছু বলবেন নাকি আমাকে? না, আর কিছু বলবো না। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমার ক্লাস শুরু হয়ে যাইতেছে, আমি চলে যাই। এই বলে মেয়েটা ওইখান থেকে চলে গেল।
এদিকে মিন্টু গাড়ির ভিতর বসে তার পিছনের পকেট থেকে ফোনটা বের করে অন করতেই দেখতে পেল আশরাফ চৌধুরীর মেসেজগুলো পড়া শেষ করে মিন্টু রিপ্লাই দিতে লাগলো। বেশ কিছুক্ষণ রিপ্লাই দেওয়ার পর ওই পাশ থেকে আশরাফ চৌধুরী বলতে লাগলো, স্যার, চৌধুরী সাহেব আপনার সাথে দেখা করতে চায়। আপনার সাথে কি যেন পার্সোনাল কথা বলবে। আপনি কি দেখা করতে পারবেন? না, আমি এখন দেখা করতে পারবো না। আমার এখন সময় নেই। আমার যেই সময় হাতে সময় থাকবে ওই সময় আমি আপনাকে জানাবো, তখন না হয় আপনি তাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আর কালকে সকাল 10টার দিকে আপনি একটু আসতে পারবেন? আপনার একটা সাইন লাগবে। ওই সাইন দিয়ে একটা বড় প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের কাজটা আমি করে ফেলতে পারতাম। আচ্ছা, আমি আসার চেষ্টা করব, দেখি আসতে পারি কি না। আমার মনে হয় না আমি আসতে পারবো, কারণ আমি এখন যে কাজ করি এই কাজের ছুটি নেই। মানুষের আপনি এসব কি বলছেন? আপনার কথার আগামাথা আমি কিছু বুঝছি না। আপনি আবার কোথায় চাকরি করেন আপনার এতগুলো কোম্পানি রেখে? এইসব আপনি বুঝবেন না। আপনি আপনার কাজ করেন, আমার কাজ নিয়ে মাথা ঘামাতে হবে না। এই বলে মিন্টু আবারও ফোনটা অফ করে রেখে বসে রইল। দেখতে দেখতে দুপুর 12টা বেজে গেছে। মিন্টু এখনও গাড়িতে বসে আছে, কিন্তু নীলার আসার কোনো খবর নেই। ঘড়ির কাঁটা 12টা 20 মিনিট। এমন সময় নীলা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল আর মিন্টুকে বলতে লাগলো, মিন্টু, তুমি তাড়াতাড়ি আমাদের অফিসের দিকে যাও। যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি যাও। ওইখানে একটা সমস্যা হয়ে গেছে MMS কোম্পানির সাথে। মিন্টু তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ওইখান থেকে চলে আসলো চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সামনে। এসে দেখে কয়েকজন কর্মচারীরা আন্দোলন করতেছে। এটা দেখে মিন্টু একজনকে বলতে লাগলো, কী ব্যাপার ভাই, আপনারা সবাই এখানে কি নিয়ে আন্দোলন করতেছেন? জরুরি কোনো কিছু নিয়ে আন্দোলন করতেছেন নাকি? না ভাই, আমরা জরুরি কোনো কিছু নিয়ে আন্দোলন করতেছি না। গত 3 মাস ধরে আমাদের বেতন দিচ্ছে না ম্যানেজার, আমাদেরকে বুঝিয়ে সুজিয়ে রেখে দিতেছে। আর আজকে ম্যানেজার আমাদের সকল টাকা এবং এই মাসের সকল বেতন নিয়ে পালিয়ে গেছে। এটা নিয়ে আমরা স্যারের কাছে বিচার দিয়েছি এবং আন্দোলন করতেছি। মিন্টু বাইরে কথা বলছে। অন্যদিকে নীলার আব্বুর তার মাথায় হাত দিয়ে বসে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। প্রায় কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ম্যানেজার। নীলা তার আব্বুর পাশে বসে বলতে লাগলো, আব্বু, তুমি না প্রতিদিন অফিসে আসো, তাহলে ম্যানেজারকে বলার কি দরকার ছিল কর্মচারীদের বেতন দেওয়ার জন্য? তুমি তো নিজেই দিতে পারতে। আমি তো সবসময় আর অফিসে এসে বসে থাকি না যে তাদের বেতনটা নিজের হাতে দিয়ে দিব। আমি যেহেতু নিজের হাতে দিয়ে দিব, তাহলে ম্যানেজার রেখেছি কেন? পুলিশকে খবর দাও, পুলিশ এসে ম্যানেজারকে ধরে নিয়ে আসুক। সে টাকা নিয়ে পালিয়ে কোথায় যাবে? পুলিশ আজকে না হয় কালকে অবশ্যই ধরবে। আচ্ছা, তুই এক কাজ কর, বাড়ি থেকে 1 কোটি টাকা নিয়ে আয়। তাদের 3 মাসের বেতন দিতে হবে তো। আমি যদি আগে জানতাম তাহলে তো কখনোই এই কাজ হতো না। ওরাই তো আমাকে বলে নাই কিছু যে ম্যানেজার এরকমটা করতেছে। সবাই কথা বলছে। এদিকে মিন্টু চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরে। বেশ কিছুক্ষণ পর নীলা বাইরে এসে মিন্টুকে নিয়ে চলে আসলো বাসায়। নীলা তার আব্বুর রুমে প্রবেশ করতেই দেখতে পেল তার আব্বু শুয়ে শুয়ে ফোন টিপছে। নীলাকে দেখে বলতে লাগলো, কিরে নীলা, কি হয়েছে তোর? হঠাৎ এত তাড়াতাড়ি চলে আসলি? আর তোর আব্বুর রুমে কেন আসলি? আগে তো কখনো তোর আব্বুর রুমে আসতিস না। হ্যাঁ আম্মু, আগে আসতাম না, কিন্তু আজকে আসতে বাধ্য হয়েছে। ম্যানেজার টাকা নিয়ে পালিয়ে গেছে। কর্মচারীদের 3 মাসের বেতন দেওয়া হয় নাই। ওই টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে যেতে এসেছি। আব্বু আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, ড্রয়ার থেকে তালা খুলে টাকাগুলো নিয়ে চলে যাও অফিসে। কর্মচারীদেরকে দিয়ে দে। তারা যেহেতু কাজ করেছে তাদের কাজের টাকা তো দিতেই হবে। হ্যাঁ আম্মু, তাদের কাজের টাকা তো দিতেই হবে। এই বলে নীলা 1 কোটি টাকা ব্যাগের ভেতর ভরে নিয়ে চলে আসলো বাইরে।
গাড়িতে উঠিয়ে অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো অফিসে। সকল কর্মচারীদেরকে টাকা দিয়ে দিল নীলা। এদিকে মিন্টু বসে আছে গাড়িতে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আশরাফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আশরাফ চৌধুরী বলতে লাগলো, হ্যালো স্যার, আপনি কি একবার অফিসে আসতে পারবেন? আপনার একটা সাইন লাগতো। আমি এখন অফিসে আসতে পারবো না, আমি এখন অন্য একটা কাজে আছি, আপনি ব্যবস্থা করে নেন। কিন্তু স্যার, এটা তো জরুরি দরকার ছিল, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হতো। আপনি এক কাজ করেন, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সামনে আপনি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আসেন। 10 মিনিটের মধ্যে আমি ওইখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে স্যার, আমি আসছি। মিন্টু ফোনটা কেটে বসে আছে গাড়িতে। বেশ কিছুক্ষণ পর আশরাফ চৌধুরী চলে আসলো চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সামনে। মিন্টু গাড়ি থেকে নেমে বাইরে এসে আশেপাশে একবার তাকিয়ে দেখে কেউ নেই। এটা দেখে তাড়াতাড়ি করে আশরাফের কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে সাইন করে দিল আর বলতে লাগলো, যখন জরুরি কোনো কাগজপত্র সাইন করতে হবে তখন আপনি আমাকে ফোন দিবেন। আমি বাংলাদেশে এসেছি অন্য একটা কারণে, যেটা আর কারণ আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি গেলাম। এই বলে আশরাফ ওখান থেকে চলে গেল। এদিকে মিন্টু আবারও অফিসের ভিতরে এসে গাড়ির ভিতর বসে রইল। অন্যদিকে নীলা তার আব্বুর কেবিনে বসে আছে। সবাইকে টাকা দেওয়া শেষ হতেই নীলা বলতে লাগলো, আব্বু, আমাকে কি আরও কিছু করতে হবে নাকি? কাজ সব তো শেষ, আমি তাহলে বাসায় চলে যাই। তুই বাসায় গিয়ে কি করবি? আর কিছুক্ষণ এইখানে থাক, আমার হাতে হাতে কাজটা এগিয়ে দিয়ে যা। বাসায় গিয়ে তো বসেই থাকবি। নীলা তার আব্বুর সাথে কাজ করতে লাগলো। বিকেল 4টেই নীলা চলে আসলো নিচে। মিন্টু গাড়ির দরজা খুলে দিতেই নীলা গাড়ির ভিতরে বসে পড়ল। মিন্টু নীলাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, এখন আমরা কোথায় যাব? বাড়িতে যাবেন নাকি অন্য কোথাও যাবেন? এখন বাসায় চলে যাও, খুব ক্লান্ত লাগতেছে, আজকে অনেক কাজ করে ফেলেছি। মিন্টু আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। নীলা গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে আসলো। এদিকে মিন্টু তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতে যাবে, এমন সময় দারোয়ান এসে বলতে লাগলো, মিন্টু, এই নাও, বাজার থেকে এইগুলো নিয়ে আসার জন্য তোমাকে বলেছে, আর এই নাও টাকা। বাড়িতে কি আর মানুষ নেই? সব কাজ কি আমারই করতে হবে? হ্যাঁ, সব কাজ তোমারই করতে হবে। আর আমি এই বাড়িতে চাকরি করি প্রায় 10 বছর ধরে, অনেক কাজ করতে হয় আমাদেরকে। ওরা আমাদেরকে পুরো গোলাম বানিয়ে রাখে। তাড়াতাড়ি যাও, না হলে আবার কখন বকা শুরু করে কে জানে। মিন্টু দারোয়ানের হাত থেকে টাকা আর ব্যাগ নিয়ে চলে আসলো বাজারে। সবগুলো বাজার করে একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। বাজারগুলো সুফিয়ার কাছে বুঝিয়ে দিয়ে চলে আসলো আবার তার রুমে। প্রায় 20 মিনিট পর নীলা আসলো মিন্টুর রুমে আর বলতে লাগলো, এই যে মিন্টু, তুমি কিছুক্ষণ পর ভালো একটা পোশাক পরে রেডি হয়ে থাকবে। আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাব। তোমার এই সব পোশাক দেখলে আমার বান্ধবীরা বলবে আমরা তোমাকে কোনো পোশাক দেই না পরার জন্য। ঠিক আছে ম্যাডাম, আমি ভালো একটা টি শার্ট পরে থাকবো। নীলা আরও কিছুক্ষণ মিন্টুর সাথে কথা বলে চলে গেল রুমে। এদিকে মিন্টু ব্যাগের ভিতর থেকে ভালো একটা টি শার্ট বের করে পরে রেডি হয়ে বসে রইল। প্রায় আধা ঘন্টা পর নীলা আসতেই মিন্টু গাড়িটা স্টার্ট করে যেতে লাগলো তার গন্তব্যে। দীর্ঘ 35 মিনিট পর চলে আসলো একটা কফি শপে। কফি শপের সামনে গাড়িটা এক সাইডে রেখে মিন্টু গাড়ির দরজা খুলে দিতেই নীলা গাড়ি থেকে বের হয়ে বলতে লাগলো, মিন্টু, তুমি গাড়িটা ভালোভাবে লক করে উপরে আসো। আমার বান্ধবীরা যদি তোমার সাথে মজা করে তাহলে তুমি কিন্তু তাদেরকে কিছু বলবে না, বললে তোমার খবর আছে। না ম্যাডাম, আমি আবার কি বলবো? আপনার বান্ধবীরা আমার সাথে মজা করবে এটা তো আমার ভাগ্যের ব্যাপার। আগে যাদের বাসায় কাজ করতাম তারা তো এটাও করতে দিত না কাউকে। নীলা আর কিছু না বলে সোজা চলে গেল ওপরে কফি শপে। মিন্টু গাড়িটা ভালোভাবে লক করে
হাঁটতে হাঁটতে উপরে উঠতে যাবে, এমন সময় পিছন থেকে একটা ছেলে বলতে লাগলো, স্যার আপনি এখানে কি করেন? আপনি না লন্ডনে থাকেন? মিন্টু পেছনে ফিরতেই দেখতে পেল তার পরিচিত কফি শপের একটা ছেলে এখানে কাজ করছে। মিন্টু আশেপাশে তাকিয়ে বলতে লাগলো, আমি এখানে কি করি এসব তোমার জানার দরকার নেই, আর আমাকে স্যার বলে ডাকবে না। আমি এখানে একটা জরুরি কাজে এসেছি। জরুরি কাজটা খুবই জরুরি। কেউ যদি আমাকে অপমান করে তাহলে তোমরা কেউ কিছু বলবে না। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। আপনার কথার অবাধ্য হব না। মিন্টু চলে আসলো উপরে, এসে দেখে নীলা তার বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। মিন্টুকে দেখে নীলার বান্ধবীরা বলতে লাগলো, কি রে নীলা, এই ছেলেটি তো দেখি খুবই হ্যান্ডসাম। কোথায় থেকে পেলি এমন হ্যান্ডসাম ছেলে? হ্যাঁ, এই ছেলে আবার হ্যান্ডসাম। আমার তো মন চাইতেছে তোর গালে কষে একটা চড় মারি। গ্রামের ছেলে আর শহরের ছেলে তুই কি তফাৎ করতে পারিস নাকি? সব জায়গায় সবাইকে হ্যান্ডসাম বলিস। যে হ্যান্ডসাম তাকে তো হ্যান্ডসাম বলবো, আর তুই এত রেগে যাস কেন? তোকে তো আমি কিছু বলি নাই, বলেছি তো ওই ছেলেটাকে। ভালো করেছিস, আমাকে বলিস নাই। আমাকে বললে তো তোর গালে আমি আরও কষে 10-15টা চড় মেরে দিতাম। চুপচাপ আড্ডা দিতে এসেছিস, আড্ডা দে। আর এই যে মিস্টার, ওই যে ওইখানে একটা ফাঁকা টেবিল আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। মিন্টু চুপচাপ চলে আসলো পাশের টেবিলে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ ওই ওয়েটারটা মিন্টুকে কফি দিয়ে গেল। এটা দেখে নীলা ওয়েটারকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই যে ওয়েটার, সে কি কফির অর্ডার দিয়েছে নাকি যে আপনি তাকে কফি দিয়ে গেছেন? না ম্যাডাম, সে কফির অর্ডার দেয় নাই। আমাদের বস বলেছে যে তাকে কফি দেওয়ার জন্য, তাই আমি তাকে কফি দিয়ে গেছি। আর আপনাদের কি কি লাগবে আমাকে বলেন, আমি এখনই এনে দিচ্ছি। আমাদের এখন কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর ওই ছেলে কফি দেখে তো মনে হচ্ছে প্রায় অনেক দামি কফি দিয়েছে। ওই ছেলের সামর্থ্য আছে নাকি ওই দামি কফিটা টাকা দেওয়ার জন্য? ম্যাডাম, সবসময় চোখের সামনে যেটা দেখবেন সেটা আপনার ভুল হতেও পারে। একটা ছেলে চাইলে সব কিছু করতে পারে। আর কিছু বললাম না, কাজ আছে না হলে আরও কিছু শুনিয়ে দিতে পারতাম। এই বলে ছেলেটা ওইখান থেকে চলে গেল আবারও তার কাজে। মিন্টু ওই টেবিল থেকে উঠে এসে নীলার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সরি ম্যাডাম, আমি বুঝতে পারি নাই, আর আমি কফি অর্ডার দিই নাই। হয়েছে হয়েছে, তোর আর কোনো কথা শুনতে চাই না আমি। যা তো এখান থেকে। মিন্টু চলে আসলো নিচে। ছেলেটাকে কফি টাকা দিয়ে বলতে লাগলো, কফিটা টেবিলের উপরেই রাখা আছে, তুমি ওই কফিটা খেয়ে নিও, আর এই নাও কফির টাকা। এই বলে মিন্টু টাকা দিয়ে চলে আসলো গাড়িতে। অন্যদিকে নীলা তার বান্ধবীদের সাথে বসে আছে। এমন সময় তার বান্ধবী বলতে লাগলো, নীলা, ছেলেটার কফি দেখে তো মনে হচ্ছে অনেক দামি কফি। তুই একবার কফিটা এই টেবিলে এনে দেখ। এনে দেখতে হবে না, এইখান থেকে স্পষ্ট বোঝা যাইতেছে কফিটার দাম প্রায় 300 থেকে 400 টাকার উপরে হবে। যাওয়ার সময় ম্যানেজারকে জিজ্ঞেস করবো না কেন ওই ছেলেকে এত দামি কফি দিয়েছে। এই বলে সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো বাইরে ক্যাশ কাউন্টারে টাকা দিতে যাবে। এমন সময় নীলা বলতে লাগলো, আপনি আমার ড্রাইভারকে এত টাকার একটা কফি দিয়েছেন কেন? দেখে তো মনে হচ্ছে প্রায় 400 থেকে 500 টাকার কফি। দেখুন, এটা তো আর আমি বলতে পারতেছি না। যে দিয়েছে সে খুব ভালো করে জানে কেন দিয়েছে। এটা যেই ওয়েটার দিয়েছে তাকে জিজ্ঞেস করলে জানা যাবে। আপনারা তাকে জিজ্ঞেস করেন, তাহলে সে অবশ্যই বলবে হয়তো। ম্যানেজার কফির টাকা রেখে দিয়ে বাকি টাকা দিয়ে দিল। এদিকে ছেলেটা আরও অনেকজনের কফি বানাচ্ছে। এমন সময় ভেতরে প্রবেশ করলো নীলা এবং তার বান্ধবীরা। ছেলেটাকে উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, এই ছেলে, তুই সত্যি করে বল তো, ওই ছেলেটাকে এত দামি কফি দিয়েছিস কেন? সরি ম্যাডাম, আমি এটা বলতে পারতেছি না। আর আপনারা এখানে ঢোকার অনুমতি পেয়েছেন কোথায় থেকে? ম্যানেজার স্যার, ওনারা এখানে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কে? আপনি দিয়েছেন নাকি? ম্যাডাম,
আপনারা এখান থেকে চলে যান, এখানে আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ওদের কফি বানানোর জায়গা, এখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না। নীলা ছেলেটার দিকে কেমন করে যেন তাকিয়ে ওইখান থেকে তার বান্ধবীদেরকে নিয়ে চলে আসলো গাড়িতে। গাড়ির ভেতরে সবাই বসে পড়তেই নীলা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, সত্যি করে বলো তো, তোকে এত দামি কফি দিয়েছে কেন? আর তুই কফির টাকা দিয়েছিস নাকি? আরে ম্যাডাম, আমি সামান্য মাত্র একজন ড্রাইভার, এত দামি কফির টাকা আমি দিব কিভাবে? আমার 2টা টাকাও তো নেই। আমি তো জানি তোরা ফকির ফকির থাকিস সব সময়। এখন গাড়ি চালা। দেখ, ওই মোবাইলে সব জায়গার নাম লিখে পাঠিয়ে দিয়েছি, ওই লোকেশন অনুযায়ী চলে যা। মিন্টু চুপচাপ গাড়ির লোকেশন দিয়ে চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নীলাদের বান্ধবীদের বাসায়। সবাইকে নামিয়ে দিয়ে চলে আসলো চৌধুরী বাড়িতে। মিন্টু গাড়িটা এক সাইডে রেখে বলতে লাগলো, ম্যাডাম, সবাইকে খারাপ চোখে দেখবেন না। আমি হয়তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার একটা মন আছে। ওই মন দিয়ে আমি চাইলে সব কিছুই করতে পারি। হয়েছে হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। চুপচাপ খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বসে থাক। রাতে যদি আমি বের হই তাহলে তোকে মেসেজ দিব। ফোনটা সব সময় তোর কাছে রাখিস। তুই তো আবার গ্রামের মূর্খ ছেলে, পড়ালেখা পারিস নাকি? হ্যাঁ, পড়ালেখা পারি আমি, যেটা বলবেন সেটাই করতে পারবো। নীলা চুপচাপ চলে আসলো তার রুমে। এদিকে মিন্টু গাড়িটা গ্যারেজে রেখে তার রুমে এসে ফ্রেশ হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, যার জন্য আমি লন্ডন থেকে এইখানে চলে এসেছি তাকে কাছে পাওয়ার জন্য, আর সেই মেয়ে কিনা এইরকম ব্যবহার করি। মেয়ের কথা কি বলবো, তার পুরো পরিবার এরকম ব্যবহার করি, কিন্তু তার আম্মু খুবই ভালো। যাই হোক, আর কিছুদিন যাক, এরপরে আমি আমার পরিচয়টা সবাইকে দিয়ে দিব। এইসব ভাবতে ভাবতে মিন্টুর চোখ দুইটা বন্ধ হতেই সাথে সাথে দরজায় ধাক্কানোর শব্দে আবারও তার চোখ খুলে গেল। বিছানা থেকে উঠে দরজা খুলতেই দেখতে পেল সোফিয়া দাঁড়িয়ে আছে। সোফিয়াকে দেখে বলতে লাগলো, আপনি বাহির থেকে এসেছেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, খাওয়া দাওয়া করবেন না নাকি? আমার খাওয়া দাওয়া এখন আর কোনো খাওয়া দাওয়া করবো না। আর আপনি এইখানে যে বারবার আসেন, ম্যাডাম যদি দেখতে পায় তাহলে তো আপনাকে অনেক বকাঝকা করবে। আমি জানি ম্যাডাম অনেক বকাঝকা করবে, কিন্তু এই বাড়িতে কেউ যদি না খেয়ে থাকে তাহলে আমার অনেক কষ্ট হয়। এটার জন্য আমি আড়ালে লুকিয়ে চুপিয়ে সবার জন্য খাবার দিয়ে যাই। এটা নাও, খাবারগুলো খেয়ে নেও, দিয়ে প্লেটটা দাও। মিন্টু খাবারগুলো নিয়ে টেবিলের উপরে রেখে দরজাটা লাগিয়ে দিয়ে টেবিলের ভিতর থেকে তার ফোনটা বের করে অন করতেই দেখতে পেল তার আব্বু কল দিয়েছে অনেকগুলো। কল রিসিভ করতেই ওই পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কিরে মিন্টু, তুই বাংলাদেশে গেছিস, একবারও ফোন দিলি না আমাকে? আর তুই নাকি অফিসে কোনো কাজ করছিস না, অন্য একটা কাজ করতেছিস? হ্যাঁ আব্বু, আমি আমার জীবনসঙ্গী খুঁজতেছি, আশা করি একজন পেয়ে গেছি। যদি সে আমাকে চায় তাহলে তোমাদেরকে খুব শীঘ্রই লন্ডন থেকে নিয়ে আসব। এরপর 2 পরিবার মিলে কথাবার্তা বলে আমাদের বিয়ে ঠিক করে ফেলব। মিন্টু আরও অনেক কিছু বলল তার আব্বুকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু দরজা খুলে বাইরে আসতেই দেখতে পেল নীলা এদিকে আসছে। মিন্টু সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এই মিন্টু, তোর গ্রামের বাড়ি কোথায় রে? হঠাৎ ম্যাডাম আপনি আমার গ্রামের বাড়ি জিজ্ঞাসা করতেছেন কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই। আমি তোর গ্রামের বাড়িতে ঘুরতে যাব, এটার জন্য জিজ্ঞেস করেছি। তোর গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি আনন্দপুর, এইখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। যদি আপনি যাইতে পারেন তাহলে আমি নিয়ে যেতে পারবো আপনাকে। থাক, এত দূর যাওয়ার দরকার নেই। সাদা গাড়িটা বের কর, আমি একটু বাইরে ঘুরতে যাব। মিন্টু গাড়িটা বের করে নীলাকে গাড়িতে উঠিয়ে বলতে লাগলো, ম্যাডাম আপনি কোথায় যাবেন? আমাকে লোকেশনটা একটু বলেন। 2 চোখ যেদিকে যাবে সেই দিকে নিয়ে চল। মিন্টু গাড়ি চালাতে লাগলো স্পিড 55। এমন সময় হঠাৎ একটা সামনে থেকে বড় ট্রাক আসতে লাগলো। মিন্টু এক সাইড দিয়ে যাচ্ছে, এমন সময়
ওই বড় ট্রাক মিন্টুর গাড়িতে লাগিয়ে দিল। সামনের দিকটা একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। নীলা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে গিয়ে দেখে গাড়ির অবস্থা পুরো খারাপ। মিন্টু ড্রাইভিং সিট থেকে কোনো রকম বের হয়ে আসতেই নীলা ঠাস ঠাস করে মিন্টুর গালে চড় মারল আর বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তুই এই গাড়ির দাম জানিস? তোকে বিক্রি করলেও এই গাড়ির টাকা আসবে না। তুই গাড়ির কি অবস্থা করেছিস? ম্যাডাম, এখানে তো আমার কোনো অপরাধ নেই। আমি তো এক সাইডে দিয়ে গাড়ি চালাচ্ছি। ওই বড় ট্রাক এসে আর লাগিয়ে দিবে এটা কি আর আমি জানতাম? মুখে মুখে তর্ক করিস কুত্তার বাচ্চা, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এই বলে নীলা মিন্টুর গালে আরও 2-3টে চড় মারল। মিন্টু চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কিছুই বলছে না। বেশ কিছুক্ষণ পর নীলা আবারও মিন্টুর গালে চড় মেরে বলতে লাগলো, তোর তো জাতের ঠিক নেই। তুই এইসব কিভাবে বুঝিস যে এই গাড়ির কত মূল্য? আরও অনেকগুলো কথা বলার পর মিন্টু আর সহ্য করতে না পেরে নীলার গালে চড় মেরে বলতে লাগলো, তুই আমার ব্যাপারে জানিস আমি কি করতে পারি? তোর আব্বুর কোম্পানি এবং এই বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে আমি এক চুটকিতে কিনে ফেলতে পারি। মিন্টুর কথা শুনে নীলা হাসতে লাগলো। নীলার এই রকম হাসি দেখে মিন্টু বলতে লাগলো, কী ব্যাপার, হাসতেছেন কেন? বিশ্বাস হচ্ছে না? জাস্ট 2 মিনিট এখানে দাঁড়ান। আর আপনার কোন গাড়ি লাগবে, কি মডেলের গাড়ি লাগবে বলেন? ঢাকা শহরে সবচাইতে দামি গাড়ি যেইটার প্রাইস এখন 1,42,00,000 টাকা, ওই গাড়িটা যদি তুই এনে দেখাতে পারিস তাহলে বিশ্বাস করব তুই সব কিছু কিনতে পারবি। মিন্টু তার পিছনের পকেট থেকে আইফোনটা বের করে ফোন দিল আশরাফকে। আশরাফ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, বলেন কি করতে পারি আপনার? আশরাফ সাহেব, আপনি 1,42,00,000 টাকার একটা গাড়ি আছে না, ওই গাড়িটা কিনে আনবেন। আর আমার এখন 100 গাড়ি চাই এবং আমার বডিগার্ডগুলোকে দেখতে চাই। আমি লোকেশন পাঠিয়ে দিতেছি, 10 মিনিটের মধ্যে যাতে আমি সব কিছু দেখতে পাই। ঠিক আছে স্যার, আমি 10 মিনিটের মধ্যে আপনার সব কিছু নিয়ে আসছি। এই বলে আশরাফ ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো একটা গাড়ির মার্কেটে। 1,42,00,000 টাকা দিয়ে গাড়িটা কিনে এবং 100 গাড়ির সাথে আরও 200 জন বডিগার্ড নিয়ে চলে আসলো মিন্টুর সামনে। আশেপাশের মানুষ এত গাড়ি দেখে জড়ো হয়ে গেল। মিন্টুর সামনে 1,42,00,000 টাকার গাড়ি এসে দাঁড় হতেই মিন্টু বলতে লাগলো, এই নেন আপনার সামান্য 20 লক্ষ টাকার গাড়ির মূল্য, 1,42,00,000 টাকার গাড়ি। আর আপনি কি যেন বলেছিলেন আমার পরিবারের ঠিক নেই? আপনি জানেন আমি কে? পেছন থেকে আশরাফ সাহেব একটা দামি জ্যাকেট এনে মিন্টুকে পরিয়ে দিল। এদিকে মিন্টু জ্যাকেট পরে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ঢাকা শহরে যতগুলো বিজনেসম্যান আছে তারা আমার আন্ডারে কাজ করে এবং আমার অফিসের যত মালপত্র আছে তারা কিনে নিয়ে যায়। এমনকি আপনার আব্বুও আমার অফিস থেকে মালপত্র কিনে নিয়ে যায়। আমি হচ্ছি বাংলাদেশ এবং লন্ডনের MMS কোম্পানির একমাত্র সিইও, যাকে আপনি বলেছিলেন জাস্ট একবার যদি থাকে দেখতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হতো। আজ সে MMS কোম্পানির মালিক মিন্টু চৌধুরী আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনার ভাগ্য ভালো, এখন আমি আপনার শরীরে তেমন বেশি স্পর্শ করি নাই। আশরাফ সাহেব, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির যত কাজ আছে 1 মিনিটের মধ্যে সব কিছু বন্ধ করে দেন এবং চৌধুরী সাহেবকে ফোন দিয়ে বলে দেন তার সাথে আর কোনোদিন MMS কোম্পানির মালিক কাজ করবে না। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ফোন দিয়ে বলে দিচ্ছি। এই বলে মিন্টু তার গাড়িতে উঠে পড়ল। এদিকে আশরাফ ফোন দিয়ে বলে দিল সব কিছু। 1 মিনিটের মধ্যে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি যত কাজ ছিল সব কাজ বন্ধ করে দিয়েছে মিন্টু। এদিকে নীলা মিন্টুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবে না তো কি করবে? যার গালে সে এতগুলো চড় মারেছে সে নাকি MMS কোম্পানির একমাত্র CEO। এটা নীলা বিশ্বাস করতে পারছে না। এদিকে আশরাফ মিন্টুকে নিয়ে চলে আসলো তার অফিসে। চৌধুরী সাহেব এই কথা শুনে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। সবাই চৌধুরী সাহেবকে ধরে সোফায় শুয়ে তার চোখে মুখে পানি ছেটা দিতেই জ্ঞান ফিরল। এদিকে নীলা ওই কথা শুনে মিন্টুর দেওয়া 1,42,00,000 টাকার গাড়ি নিয়ে চলে আসলো তাদের অফিসে।
তার আব্বুর কেবিনের ভিতরে প্রবেশ করতেই চৌধুরী সাহেব সোফা থেকে উঠে ঠাস করে নীলার গালে চড় মারল 3টে আর বলতে লাগলো, তোর কত বড় সাহস, তুই এনএমএস কোম্পানির সাথে খারাপ ব্যবহার করেছিস? তুই জানিস না ওনার কারণে আমাদের অফিসটা এত দূর এসেছে, তুই কি না এই অফিসটা বন্ধ করে দিলি? তোকে তো মন চাইতেছে এখনই গলা টিপে মেরে ফেলার জন্য। আজকে 700 জন শ্রমিককে তুই অফিস থেকে বের করে দিয়েছিস, অফিসটা বন্ধ করে। অফিসটার কারণে তারা তাদের জীবন চালাতে পারত, আর তুই কি না? আপু সরি, আমি এমএমএস কোম্পানির মালিকের কাছে মাপ চাইব। আর এমএমএস কোম্পানির মালিক যেন কে ছিল? আমাদের বাড়িতে যে কাজ করতো সে হচ্ছে এমএমএস কোম্পানির মালিক মিন্টু। নীলার কথা শুনে চৌধুরী সাহেব অবাক হয়ে নীলার মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো নিচে। নীলা তার আব্বুকে নিয়ে চলে আসলো এমএমএস কোম্পানির অফিসে। ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, সরি, আপনারা এই অফিসে ঢুকতে পারবেন না। আপনাদের বস বলে দিয়েছে আপনাদেরকে আর এই অফিসে ঢুকতে না দেওয়ার জন্য। প্লিজ আমাকে একটু ঢুকতে দাও, আমি স্যারের সাথে কথা বলবো। প্লিজ একটু ঢুকতে দাও। আপনি স্যারকে ফোন দেন, যদি অনুমতি দেয় আমি আপনাকে ঢুকতে দিতে পারি। যেহেতু স্যার নিজে বলে গিয়েছে আপনাদেরকে না ঢুকতে দেওয়ার জন্য, তার মানে আমি আপনাদেরকে ঢুকতে দিতে পারবো না। চৌধুরী সাহেব বাইরে দাঁড়িয়ে ফোন দিল মিন্টুকে। বেশ কিছুক্ষণ পর মিন্টু ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনি আমাকে ফোন দিয়েছেন, কিছু লাগবে নাকি আপনার? লাগলে বলতে পারেন। আপনার মেয়েকে তো 1,42,00,000 টাকা গাড়ি দিয়েছি, আপনার কি লাগবে সেটা বলেন। স্যার আমি আপনার সাথে একটু বসে কথা বলতে চাই, প্লিজ আমাকে ঢোকার অনুমতি দেন। আমার মেয়েকে না হয় ভিতরে ঢোকার অনুমতি দিয়েন না, প্লিজ আমাকে একটু ঢোকার অনুমতি দেন, আমি আপনার সাথে জাস্ট 2 মিনিট কথা বলবো। ঠিক আছে, আপনি দারোয়ানের কাছে ফোন দেন, আমি দারোয়ানকে বলতেছি আপনাকে শুধু ঢুকতে দেওয়ার জন্য। চৌধুরী সাহেব দারোয়ানের কাছে ফোনটা দিতেই দারোয়ান চৌধুরী সাহেবকে ভেতরে ঢুকতে দিল। এদিকে নীলা রোদের মধ্যে দাঁড়িয়ে এক নজরে তাকিয়ে আছে মিন্টুর অফিসের দিকে। এদিকে চৌধুরী সাহেব মিন্টুর কেবিনে ঢুকে সালাম দিয়ে দাঁড়িয়ে রইল। এটা দেখে মিন্টু বলতে লাগলো, চৌধুরী সাহেব দাঁড়িয়ে আছেন কেন? আপনি একজন সম্মানীয় ব্যক্তি, বসেন, আপনার জন্য চেয়ার রাখা আছে। আপনার হাতে 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটের ভিতরে যা বলার বলে ফেলান। স্যার আমার অফিসটা বন্ধ করবেন না? আমার অফিসটা বন্ধ করলে প্রায় 700 লোকের কর্মস্থল বন্ধ হয়ে যাবে। এরপর তারা কোথায় চাকরি করবে? তারা চাকরি করতে না পারলে তো তাদের পরিবারকে তো খাওয়াতে পারবে না। প্লিজ স্যার অফিসটা বন্ধ করে দিবেন না। আমি যেটা একবার বলি সেটাই করি। আপনার অফিস বন্ধ হয়ে গেছে, তার মানে বন্ধ হয়ে গেছে। আপনার অফিসে আর কখনো আপনি নিজে কাজ চালাতে পারবেন না, আর কাজ চালালেও আপনি সবসময় লস খাবেন। এর চাইতে ভালো হবে আপনি আপনার অফিসটা আমার কাছে বিক্রি করে দেন। আপনার কাছে 2টা অপশান আছে, হয় আপনি আপনার অফিস বিক্রি করে দিবেন, আর না হয় আপনি আপনার মেয়েকে আমার হাতে সারা জীবনের জন্য তুলে দিবেন। আমি আপনার মেয়েকে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো, একেবারে স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি লিখে দিতে পারবো। আশা সাহেব আপনি একটু একটা স্ট্যাম্প পেপারের ব্যবস্থা করেন। স্যারকে সব কিছু লিখে দিতেছে। আমার মেয়ে চলে গেলে চলে যাক, তবু আমি 700 মানুষের কর্মস্থল বন্ধ করতে পারবো না। আমার মেয়ে যেমন তার সাথে ঠিক তেমনই হবে। আশরাফ সাহেব স্ট্যাম্প পেপার এনে চৌধুরী সাহেবকে দিতেই চৌধুরী সাহেব সব কিছু লিখে মিন্টুর হাতে দিয়ে দিল। মিন্টু আশরাফ সাহেবকে ইশারা করতেই আশরাফ সাহেব বাইরে গিয়ে আবারও চৌধুরী সাহেবের কোম্পানির সকল কাজ চালু করে দিল। এদিকে মিন্টু চৌধুরী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার অফিস এখন পুরোপুরি চালু হয়ে গেছে, আপনি এক কাজ করতে পারেন। আর আপনার মেয়ে তো বাইরে আছে, আপনার মেয়েকে আমার কেবিনে পাঠিয়ে দিবেন। আর আপনার গাড়ি তো একটা নষ্ট করে ফেলেছিলাম, এর বদলে একটা গাড়ি কিনে দিয়েছি আপনাকে, ওই গাড়িটা নিয়ে যাবেন। আপনার মেয়ের কাছে হয়তো চাবি আছে।
না স্যার, আমি আপনার গাড়ি নিয়ে চলে যেতে পারবো না। আপনি যে গাড়ি কিনে দিয়েছেন এই গাড়ি আপনার থাকবে। চৌধুরী সাহেব, আমি যেটা বলেছি সেটা করেন। আপনার মেয়েকে এখানে পাঠিয়ে দিবেন আর আপনি গাড়িটা নিয়ে চলে যাবেন। চৌধুরী সাহেব মাথা নাড়িয়ে চলে আসলো বাইরে। এসে দেখে নীলা এখনও দাঁড়িয়ে আছে রোদে। নীলাকে উদ্দেশ্য করে চৌধুরী সাহেব বলতে লাগলো, নীলা, তুই এবার থেকে মিন্টুর কাছে থাকবি। সে যা যা বলবে তাই করবি। স্টাম্প পেপারে সই দিয়ে এসেছি। এখন থেকে তুই আমার কাছে থাকতে পারবি না, মিন্টুর কাছেই থাকতে হবে। নীলা এক নজর তার আব্বুর চোখের দিকে তাকিয়ে সোজা চলে আসলো মিন্টুর কেবিনের সামনে। মিন্টুর কাছ থেকে অনুমতি নিয়ে ভেতরে ঢুকতেই মিন্টু বলতে লাগলো, বাহ মিস নীলা, আপনি তো দেখি একদম শান্তশিষ্ট হয়ে গেছেন। কি ব্যাপার, হঠাৎ তো শান্তশিষ্ট হয়ে গেলেন? আপনার আব্বু তো আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে অফিসের বিনিময়ে। হ্যাঁ আমি জানি। এখন বলেন আমাকে কি কি করতে হবে। আপনি তো আমাকে কিনে নিয়েছেন, আর বসিয়ে রাখবেন না। হ্যাঁ, কিনে যেহেতু নিয়ে এসেছি, বসিয়ে তো আর রাখবো না। আপনি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসেন। কফিটি যাতে এত বেশি ঠান্ডা না হয়, আবার এত বেশি গরমও না হয়। 10 মিনিটের ভিতরে নিয়ে আসবেন। নীলা চলে গেল কফি বানানোর জন্য। এদিকে মিন্টু তার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে দিল বাংলাদেশে আসার জন্য। মিন্টুর আব্বু আম্মু তাদের প্রাইভেট বিমান নিয়ে চলে আসলো বাংলাদেশে। রাত 9টা। মস্ত বড় রাজপ্রাসাদ বললেও ভুল হবে। এত সুন্দর একটা বাড়িতে সবাই বসে আছে। এমন সময় মিন্টু নীলার আব্বুকে ফোন দিয়ে বলতে লাগলো, মিস্টার চৌধুরী সাহেব, আপনি আমার বাড়িতে একটু আসেন, সাথে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। জরুরি দরকার আছে। আমি আপনাকে বাড়ির ঠিকানা পাঠিয়ে দিতেছি। ঠিক আছে, আমি আসতেছি। মিন্টু বাড়ির ঠিকানা দিয়ে দিতেই রাত 11টায় চৌধুরী সাহেব এবং নীলার আম্মু চলে আসলো মিন্টুদের বাসায়। এসে দেখে কাজী সাহেব এবং মিন্টুর আব্বু আম্মু মিন্টু এবং নীলা বসে আছে। নীলার আব্বু আম্মুকে দেখে মিন্টু বলতে লাগলো, চৌধুরী সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমি এখন বিয়ে করব। কাজী সাহেব রেডি আছে। আপনারা অনুমতি দিলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো। আমার মেয়েটা এখন আপনার হয়ে গেছে। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। আমার মেয়েকে আপনার কাছে দিয়ে দিয়েছি। কাজী সাহেব, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়িয়ে ফেলেন। কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 1টা। সবাই কথাবার্তা বলে বসে আছে। এমন সময় মিন্টু গপ করে নীলার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে মিন্টুর গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। প্রত্যেকটা চড়ের শব্দ নিচে যাচ্ছে। নীলা মিন্টুর চড় খেয়ে মাটিতে পড়ে গেছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, জাস্ট 2টে চড় মারছি আর আপনি নিচে পড়ে গেছেন? এখন থেকে তো এইভাবে প্রতিদিন মার খেতে হবে। নীলা কাঁদো কাঁদো চোখে মিন্টুর দিকে তাকিয়ে রইল। এদিকে মিন্টু নীলাকে নিচে থেকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরল আর বলতে লাগলো, আপনাকে আমি আমেরিকাতে যখন প্রথম দেখেছিলাম তখন আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আপনার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি। পরে জানতে পারলাম আপনি বাংলাদেশে থাকেন। তাই আমি বাংলাদেশে চলে এসেছি আপনাকে বিয়ে করার জন্য। কিন্তু আপনি অনেক অহংকারী। এতদিন আপনার বাড়িতে থেকে সব কিছুই বুঝেছি। এখন থেকে অহংকার করবেন আর মার খাবেন প্রতিদিন। নীলা মিন্টুর বুকে মাথা রেখে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ আমাকে মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। চলেন, বিয়ে যেহেতু করে ফেলেছি, বাসর রাতটাও সেরে ফেলি। মিন্টু নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আস্তে আস্তে করে মিন্টু নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নীলার ঠোঁটে আস্তে করে লিপ কিস করতেই নীলা মিন্টুকে জড়িয়ে ধরল। বাকিটা কি হতে পারে আপনারা বেশ ভালো করেই বুঝতে পারছেন। যেহেতু ওরা দুজন বাসর করবে, আমরা ওখানে না থেকে লুকিয়ে লুকিয়ে তাদের বাসর দেখতে থাকি। গল্পটা না হয় এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।